ওয়েলকাম ব্যাক। আজকের আরেকটি নতুন ভিডিওতে ডিসকাস করব হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম নিয়ে। ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে প্রায় 1 থেকে 2টা কোয়েশ্চেন তো আসে। ত্রিপুরা টেট পেপার 2-র জন্য ইম্পর্টেন্ট হবে, সিটেটের জন্য টপিকটা আছে ইম্পর্টেন্ট। এই ভিডিওতে মেইনলি মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড যে থিওরি আর কনসেপ্ট থাকবে এগুলোই ডিসকাস করবো আমরা, ঠিক আছে। অ্যান্ড পরীক্ষা সিটেট ছাড়া বাকি ত্রিপুরা টেটের মধ্যে কী হয়, বেসিক কিছু ফ্যাক্টস জিজ্ঞেস করে, ঠিক আছে। তো আমাদের সব এই টপিক থেকে যা যা ইম্পর্টেন্ট থাকবে সেগুলো মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট সবগুলোই কভার করার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম, তার ডেফিনিশন কী। দেখুন, মেনলি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ডাইজেশন প্রসেসটা মানে কি সেটা আগে আমরা জানি। ডাইজেশন, ঠিক আছে, ডাইজেশন প্রসেসটা মানে কি সেটা আমরা আগে জানি। ডাইজেশন প্রসেস মানে হচ্ছে ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ কমপ্লেক্স ফুড, মানে যে ফুডটা আপনি নেন বা আমরা নিই, যে ফুডটা খাই আমরা নর্মালি রান্না করার পর বা কাঁচা ফল টল, এগুলো অ্যাকচুয়ালি কমপ্লেক্স ফর্মেটে থাকে, কমপ্লেক্স ফর্মে থাকে সেটা। তো আমাদের বডি ডাইরেক্টলি কমপ্লেক্স ফুডটাকে ডাইরেক্টলি অ্যাবজর্ব করতে পারে না, ঠিক আছে। তার জন্য ব্রেকডাউন, ডাইজেশন প্রসেসের মাধ্যমে ওই কমপ্লেক্স ফুডটাকে ব্রেকডাউন করার পর সিম্পল সাবস্টেন্সে কনভার্ট করে দেন গিয়ে অ্যাবজর্ব করতে হয়, আদারওয়াইজ বডি অ্যাবজর্ব করতে পারে না, রাইট। তো ডাইজেশন এটাই, যে ব্রেকডাউন ইনটু যে কোনো ফুডটাকে, যে কোনো কমপ্লেক্স ফুডটাকে ব্রেকডাউন করবে ইনটু সিম্পলার সাবস্টেন্সেস, আর সেটা অ্যাবজর্বেবল ফর্ম থাকবে, মানে সিম্পলার যে সাবস্টেন্সটা থাকবে ইট উইল বি ইন অ্যাবজর্বেবল ফর্ম বাই এ মেথড অফ ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম মানে ব্রেকডাউন, ভাঙা, যেমন বড় কিছু একটা আছে এটাকে ভাঙা, ঠিক আছে, এটা হচ্ছে ক্যাটাবলিজম। অ্যান্ড অ্যানাবলিজম, অ্যানাবলিজম মানে মিক্সচিং আপ, ভাঙার পরে যে ছোটো ছোটো জিনিসগুলো হলো সিম্পলেস্ট ফর্মেটে থাকলো সেগুলোকে আবার মিক্সচিং আপ করা হয়, ঠিক। তো মিক্সিং অ্যাকচুয়ালি একটা লাস্টে একদম লাস্ট প্রসেসে, ডাইজেশনের লাস্ট প্রসেসে সেটা করা হয়, প্রসেসের মধ্যে আছে সেটা বডির মধ্যে আবার পুনরায় বডি, যেমন কার্বোহাইড্রেট নেওয়া হয়েছে, ঠিক আছে, ফ্যাট নেওয়া হয়েছে, তো ফ্যাটটাকে ভেঙে মানে ডাইজেশন করার পরে সিম্পলার সাবস্টেন্স ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়, বুঝতে পারছেন। তো এখন এই ফ্যাটি অ্যাসিডটা বডির মধ্যে স্টোর হয়ে দুবার আবার ফ্যাটে কনভার্ট হয়ে বডির মধ্যে স্টোর হয়, ঠিক। তো এই যে সিম্পল সাবস্টেন্সটা আবার কমপ্লেক্স সাবস্টেন্সে কনভার্ট হয়েছে, এটাকে অ্যানাবলিজম বলা হয়, ঠিক আছে। তো মেইনলি বেসিক্যালি ক্যাটাবলিজম আর অ্যানাবলিজম প্রসেসের মাধ্যমে কী করে একটা ফুডটাকে ভাঙা হয়, কী জন্য ভাঙে, টু অবটেইন এনার্জি ফর গ্রোথ অ্যান্ড রিপেয়ার, এটা খুব ইম্পর্টেন্ট। তো ফুডের আমাদের নিউট্রিশন অ্যান্ড ফুড, যে পেপার 2 এর যে সিলেবাসের প্রথম যে টপিকটা নিউট্রিশন অ্যান্ড ফুডের, এখানের আমরা যখন টপিকটা এক্সপ্লেইন করবো তখন বলে দেবো ফুডের ডেফিনেশন আছে। ফুড মানে হচ্ছে এমন কিছু একটা জিনিস যেটা আপনি টেক করবেন, ইনজেকশন করবেন, মানে খাবেন, খাওয়ার পরে সেটা থেকে এনার্জি আপনি পেতে হবে। যদি এনার্জি না পান তাহলে সেটা কিন্তু ফুড হবে না, বুঝতে পারছেন, এনার্জি ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, তো সিম্পলি ডাইজেশন প্রসেস হচ্ছে সেটাই, একটা কমপ্লেক্স সাবস্টেন্সটা যখন broken down হয় into simpler absorbable form by a method of catabolism which is breakdown and anabolism to obtain energy for growth and repair, ঠিক। তো এটা হচ্ছে ডাইজেশন প্রসেস। না বেসিক্যালি হিউম্যান ডাইজেশন প্রসেসটা প্রথমবার ডিসকভার করেছিলেন উইলিয়াম বিউম্যান্ট, উনি একজন ইউএস ডক্টর ফিজিশিয়ান ছিলেন। এটার পিছনে একটা স্টোরি আছে, ইন্টারেস্টিং স্টোরিটা হচ্ছে একজন, আমি একটু শর্টকাটে বলে দিচ্ছি সো দ্যাট আপনার এটা মনে রাখতে ইজি হয়। স্টোরিটা হচ্ছে একজন ইউএস ওই সময় একজন আর্মি ছিলেন, অ্যালেক্স নামে একজন আর্মি ছিলেন। ওনার পেটের মধ্যে গুলি লেগেছিল, ঠিক আছে, এবং ফর্চুনেটলি উনি মারা যাননি। তো পেটের মধ্যে গুলি লাগার পরে ওনার যে স্টমাকের মধ্যে দিয়ে গুলি ঢুকে গিয়েছিলো এবং সেটা হোল হয়ে গেছিলো, ঠিক আছে। তখন উনি এই উইলিয়াম বিউম্যান্ট ডক্টরের কাছে যান। যাওয়ার পরে ডক্টর কী করলেন, ওই সময় ওই পর্যন্ত ওইসব বিষয়গুলোর ট্রিটমেন্ট ছিল না, অত অ্যাডভান্স ছিল না, এটা অলমোস্ট 18th সেঞ্চুরি 17th সেঞ্চুরির কথা, এক্স্যাক্টলি ডেটটা আমার খেয়াল নেই, আপনি সার্চ করে দেখতে পারেন, এই ডেট আসবে না হয়তো, কিন্তু এইটা ইম্পর্টেন্ট, ইফেক্টসটা ইম্পর্টেন্ট। তখন উইলিয়াম বিউম্যান্ট তখন ওনার
দেখলেন যে হোলের মধ্যে দিয়ে ওনাকে ওই সেটা রিপেয়ার করার চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। অ্যাট দ্যাট মুমেন্ট ডিউরিং হিজ ট্রিটমেন্ট, অ্যালেক্সের ট্রিটমেন্টের দরুন বিউমেন্ট একটা অপরচুনিটি পেয়ে গেছে ওই হোলটার মধ্যে দিয়ে ভিতরে কী আছে দেখার। তখন উনি ভিতরে দেখলেন যে এমন একটা থলির মতো কিছু আছে, আর সেটি হচ্ছে স্টোমাক, আর এটার চারপাশে কি একটা লেয়ার আছে, সেটাকে মিউকাস বলি আমরা, যে লেয়ারটা ওই যে স্টোমাকের মধ্যে দিয়ে অ্যাসিড রিলিজ হয় এখান থেকে, এই অ্যাসিডের যে পাওয়ার থেকে, অ্যাসিডের স্ট্রেংথ থেকে আমাদের স্টোমাকের ইয়েটাকে, যে চামড়া যেটা আছে এটাকে রক্ষা করে, সে মিউকাস একটা লেয়ার, এইসব বিষয়গুলো উনি ডিসকভার করেছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছিল স্টোরি বেসিক। তাই ওনাকে উইলিয়াম বিউমেন্টকে ফাদার অফ গ্যাস্ট্রিক ফিজিওলজি বলা হয়। ফিজিওলজি মানে বায়োলজির একটা টপিক, যেখানে স্টাডি করা হয় ওই বিষয়গুলো নিয়ে ডেপলি স্টাডি করা হয়। তো ফাদার অফ গ্যাস্ট্রিক ফিজিওলজি কাকে বলা হয়? উইলিয়াম বিউমেন্ট, অ্যান্ড হি ইজ দ্য রেসপন্সিবল ফর দ্য ডিসকভারি অফ ডাইজেশন প্রসেস। ঠিক আছে, তো এটা একটা ফ্যাক্টস ইম্পর্টেন্ট। এখন ফুড যে হচ্ছে আপনার, যেটা আমি বললাম, ফুড একটা কমপ্লেক্স সাবস্টেন্স। কমপ্লেক্স সাবস্টেন্সের মধ্যে কী কী নিউট্রিয়েন্টস থাকে, মানে আমরা এই ফুডটা নেই কী কারণে অ্যাকচুয়ালি, এক তো সোর্স অফ এনার্জি, আর কি কি হয় ফুডের মধ্যে। তো ফুডের মধ্যে যে নিউট্রিয়েন্টস থাকে সেগুলোর নাম হচ্ছে কার্বোহাইড্রেট, সংক্ষেপে সেটাকে কার্বস বলা হয়, প্রোটিন, ফ্যাটস, ভাইটামিন, মিনারেলস, রাফেজেস। রাফেজেস মানে যেটা ওই যে ফাইবার জাতীয় ফুডগুলা, যেমন শসা আপনি খান, সেটা রাফেজেসের আন্ডারে পড়বে। ঠিক আছে, তো এখন এই কমপ্লেক্স সাবস্টেন্সটা মধ্যে এইগুলো থাকে, এই নিউট্রিয়েন্টসগুলো থাকে। এই নিউট্রিয়েন্টসগুলো ডাইজেশন প্রসেসের মাধ্যমে যে কমপ্লিট, এটা ডিরেক্টলি অ্যাবজর্ব করতে পারে না বডি এই জিনিসগুলোকে। ঠিক আছে, এটা কী করে, সে অ্যাবজর্বেবল ফর্ম, বেসিক ফর্মে, সিম্পলার সাবস্টেন্সে কনভার্ট হয় এগুলা বাই দ্য প্রসেস অফ ডাইজেশন। তো কার্বোহাইড্রেটটা কনভার্ট হয় কিসে? সিম্পল সুগারে কনভার্ট হয়। বুঝতে পারছেন? এবং কোশ্চেন আসতে পারে, হোয়াট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ কার্বোহাইড্রেট? দ্য আনসার ইজ সিম্পল সুগার। প্রোটিনটা অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয়, ইট ইজ দ্য ফাংশনাল ইউনিট অফ প্রোটিন। ফ্যাটটা ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়। ঠিক, ভিটামিন, মিনারেলস, রাফেজ এগুলো কাজে হয় ডিসঅর্ডার, কিছু অ্যাবনর্মালিটিস বডির মধ্যে থাকলে সেটা প্রতিরোধের জন্য মিনারেলস, ভাইটামিনস এগুলো ইউজ হয়। দ্যাটস ওয়াই ভিটামিনস প্রপারলি বডির মধ্যে থাকতে হয়, মিনারেলস প্রপারলি থাকতে হয়, সো দ্যাট কোনো ডিসঅর্ডার, অ্যাবনর্মালিটিস যাতে বডির মধ্যে না হয়। ঠিক আছে, দিস ইজ দ্য মেইন ফাংশন অফ দিস নিউট্রিয়েন্টস, এই ভিটামিন মিনারেলসের। এখন ফেজেস অফ হিউম্যান ডাইজেশন, স্পেসিফিক্যালি হিউম্যান ডাইজেশনের ফেজটা কি? ফেজেস মানে হচ্ছে কী কী পদ্ধতির মাধ্যমে ডাইজেশনটা হয়, অথবা নিউট্রিশন হয়, নট দ্য ডাইজেশন অ্যাট অল। কী কী পদ্ধতির মাধ্যমে? নিউট্রিশন মানে হচ্ছে যে আমরা ফুড থেকে এনার্জি গ্রহণ করি, এনার্জি গ্রহণ করার যে প্রসেসটা, অ্যাবজর্ব করি, যে এটা কী কী পদ্ধতির মাধ্যমে হয়, খুবই কমপ্লেক্স। এটা 5টা পদ্ধতির মাধ্যমে হয়, 5 স্টেপস। প্রথম হচ্ছে ইনজেকশন। ইনজেকশন মানে ইনজেক্ট করা কিছু, আপনি ফুড আগে নেবেন, ইনজেকশন মানে টেকিং ফুড, দেন এই ফুডটা কী হয়, ডাইজেস্ট হয়। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। 2 নম্বরে ডাইজেশন আছে, যখনই আপনি ফুডটা নেবেন, যেমন মাউথে নিলেন, তখনই আপনি চিবাতে শুরু করেন না, চিবানো মানে এখানে ডাইজেশন স্টার্ট হয়। আমি সেটা একটু পরেই ডিসকাস করব। এটা একবার এই কোয়েশ্চেনটা 2016-এও এসেছিলো, যেটা আমি এখন বলবো যে ডাইজেশন কোথায় স্টার্ট হয়, যেটা আপনার বাক্কাল ক্যাভিটি মানে মুখের মধ্যে স্টার্ট হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, মাউথ মানে অরাইজন্টাল ওপেনিং, তারপরে যেটা আছে দাঁত টাত মিলিয়ে যে স্পেসটা, সেটাকে বাক্কাল ক্যাভিটি বলা হয়। এই বাক্কাল ক্যাভিটির মধ্যেই ডাইজেশন কিন্তু শুরু হয়, কার্বোহাইড্রেট ডাইজেশন শুরু হয়, সেটা আমি একটু পরে বলবো ডিটেলসভাবে, দিস ইজ ইম্পর্ট্যান্ট। নেক্সট ডাইজেশন হওয়ার পর বা ডাইজেস্ট হওয়ার পর অ্যাবজর্ব হয় সেই জিনিসটা, ফুডটা। দেন অ্যাসিমিলেশন মানে বিভিন্ন সেলের মাধ্যমে, বডি বিভিন্ন সেলের মাধ্যমে সেটা ছড়ায়, বিভিন্ন সেলে সেই জিনিসটা যায়, ফুডটা যায়। দেন ইজিশন মানে সেটা ইজেক্ট করে দেওয়া হয়, বেরিয়ে যায় আনওয়ান্টেড জিনিসগুলো। ঠিক আছে, এই ছিল মেইনলি প্রসেস কি অফ নিউট্রিশন। তার মধ্যে এই ডাইজেশন, এই পার্টটাই বেসিক্যালি আমাদের আজকের টপিক। আর এটা শুধু এই টপিকটাই আছে আমাদের, মানে স্পেসিফিক্যালি মেনশন আছে হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম সম্বন্ধে। ঠিক আছে, এই জিনিসটি মেনলি ডিসকাস করব। এখন টপিক হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তো বেসিক্যালি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কী কী আছে, রাইট?
তো ফার্স্ট অফ অল দুইটা মেইনলি ব্রড দুইটা পার্ট ডাইজেস্টিভ সিস্টেম ব্রড দুইটা পার্ট নিয়ে গঠিত। এক তো হচ্ছে ট্র্যাক, এলিমেন্টারি ক্যানেল অথবা ডাইজেস্টিভ ট্র্যাক অথবা গ্যাস্ট্রো ইন্টারস্টেনাল ট্র্যাক, জিআই ট্র্যাকও বলা হয় এটাকে। গ্যাস্ট্রো মানে স্টমাক, ট্র্যাক মানে হচ্ছে যে পাথটা, মানে আপনার আমি এখানে ফটো আছে এই যে এটা, মানে মাউথ থেকে শুরু করে একদম এই যে প্রসেসটা, এখানে স্টমাক, তারপরে লার্জ ইন্টেস্টাইন, দেন স্মল ইন্টেস্টাইন, দেন রেকটাম অ্যানাস, এই যে টোটাল ট্র্যাকটা এটাকে বলা হয় সে রাস্তাটা, পাথটা। দিস ইজ কল দ্য এই যে এলিমেন্টারি ট্র্যাক অথবা ডাইজেস্টিভ ট্র্যাক, জিআই ট্র্যাক, এগুলা নাম। ঠিক আছে, গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টমাক। আর এই যে পাথ লেন্থ, এটা খুব ইম্পর্টেন্ট, পাথ লেন্থটা হচ্ছে 9 মিটার, লাগভাগ 30+ ফুট। এটা ইম্পর্টেন্ট, আসে পরীক্ষার মধ্যে যে এলিমেন্টারি ক্যানালের পাথ লেন্থ কত, 9 মিটার। 9 মিটার অনেক লম্বা, 9 মিটার। আপনার যদি ধারণা থাকে আপনি অবশ্যই সেটা গ্যাস করতে পারছেন যে 9 মিটার কতটা লম্বা। ঠিক আছে, তো এটাকে পাথ অফ ডাইজেশনও বলা হয়, যে পাথের মাধ্যমে, পাথ মানে হচ্ছে পথ, যে রাস্তা, যে ট্র্যাকটা, এই ট্র্যাকের মাধ্যমে ডাইজেশন হয়। ঠিক আছে, এখন এই জিনিসগুলোকে নিয়ে স্টাডি করার যে ডিপার্টমেন্ট সেটাকে বলা হয় গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা গ্যাস্ট্রোএন্টারোলজি। লজিস্ট মানে যিনি স্টাডি করেন, আর এটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি। আপনি হয়তো বা পেটের কারোর যদি সমস্যা হয় বা ওর মধ্যে দেখতে পারেন ডাক্তারের কাছে, উনি জিআই লেখা থাকবে, গ্যাস্ট্রোএন্টারোলজি। ঠিক আছে, দ্যাট মিনস উনি ওই যে স্টমাক রিলেটেড ইস্যু নিয়ে উনি ডিল করেন ডাক্তার। তার মধ্যে গ্যাস্ট্রো মানে হচ্ছে স্টমাক, এন্টার মানে হচ্ছে এখানে ইন্টেস্টাইন বুঝিয়েছে, লজি মানে হচ্ছে স্টাডি, LOGY, লজি মানে হচ্ছে স্টাডি, এটা একটা গ্রিক ওয়ার্ড। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে মেইন। এখন এই গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট যে ব্রাঞ্চটা, এটার মধ্যে মেইনলি ট্র্যাক বললাম আমি। ঠিক আছে, পাথের মধ্যে কি কি পার্ট আছে, পার্টস, এই পুরো পাথটার মধ্যে দিয়ে, পুরো ট্র্যাকের মধ্যে দিয়ে, সেটা আমি 8টা টোটাল পার্ট আছে, সেটা বলে দিচ্ছি। একটা হচ্ছে মাউথ মানে কি, পরে দিয়ে পুরোভাবে একটা করে সেই একটা পয়েন্ট আমরা ডিসকাস করব, তার ইম্পর্টেন্ট কী, এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট কী, সবগুলো ডিসকাস করব। 2 নাম্বার বাক্কাল ক্যাভিটি, এখন আমি আগে পয়েন্টগুলো বলে দিচ্ছি। ফেরিংস, ইসোফেগাস, স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জেস্ট ইন্টেস্টাইন, অ্যানাস। এই হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের প্রথম ইম্পর্টেন্ট পার্টটা। দ্বিতীয় হচ্ছে একটা ট্র্যাক, দ্বিতীয় হচ্ছে ডাইজেস্টিভ গ্ল্যান্ডস কারা, মানে এই যে ভাঙবে ফুডটাকে, যে ভাঙবে, আপনি যে ফুডটা নিয়েছেন বা আমরা যে ফুডটা নিই মুখের মধ্যে বা চাবিয়ে, তখন এখানে কিছু গ্ল্যান্ড কাজ করে, কিছু গ্ল্যান্ড ইউজ হয় এখানে টু ব্রেক ডাউন দ্য কমপ্লেক্স সাবস্টেন্স ইনটু সিম্পলার সাবস্টেন্স। তার গ্ল্যান্ডগুলো কী করে, হেল্প ইন ডাইজেশনে হেল্প করে, সাপোর্ট করে। ঠিক আছে, গ্ল্যান্ডগুলোর নাম কী কী, স্যালাইভারি গ্ল্যান্ডস, এক এক করে দেখবো কী কী। এটা লিভার খুব সহযোগিতা করে আমাদের ডাইজেশনে, প্যানক্রিয়াস সহযোগিতা করে, গল ব্ল্যাডার, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস, এগুলো সবগুলো হেল্প করে ইন দ্য প্রসেস অফ ডাইজেশন। ঠিক আছে, তো এই হচ্ছে মেইনলি আমাদের দুইটা মেইন ডাইজেস্টিভ সিস্টেমের দুইটা মেইন ব্রড ক্যাটাগরি, ব্রড পয়েন্টসগুলো জানলাম। এখন আমরা এক এক করে ডিটেলসগুলো জানবো। এখন তার আগে এই যে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের যে এলিমেন্টারি ট্র্যাক, সেটা আমি ফিগার একটা এঁকেছি এখানে দেখতে পারেন পুরো। এই যে এখানে হচ্ছে মাউথ, একদম হরাইজন্টাল ওপেনিং যেটা, এটা অ্যাকচুয়ালি মাউথ। ঠিক আছে, এখানে স্যালাইভারি গ্ল্যান্ডস থাকে মাউথের মধ্যে, এটা আমি আলাদাভাবে দেখাবো পরে। বাক্কাল ক্যাভিটি মানে যে স্পেসটা, ফেরিংস মানে একটু এই যে গলার জায়গাটা বলতে পারেন আপনি। ইসোফেগাস মানে হচ্ছে এই যে পাইপটা গলার মধ্যে দিয়ে, যে গলা থেকে স্টমাক পর্যন্ত যে এতটুক যে লেন্থটা থাকে, দ্যাট ইজ কল্ড ইসোফেগাস, যে ফুড পাইপও বলা হয় এটাকে। ইসোফেগাসটাকে আমি ফুড পাইপও বলতে পারি, ফুড পাইপ। ঠিক আছে, তো এটা হচ্ছে ফুড পাইপ। নেক্সট হচ্ছে এই যে স্টমাক আসলো, যেটা কার্ভ, একটা থলির মতো স্টমাক। প্যানক্রিয়াস তার নিচেই আছে স্টমাকের এখানে। ঠিক আছে, এটা প্যানক্রিয়াস। এইটা হচ্ছে লিভার, এটা গল ব্ল্যাডার, এখানে বাইল জুস সিক্রেট হয়, মানে লিভার একটা জুস সিক্রেট করে যেটা ডাইজেশনে হেল্প হয়। এই যে এই থলিটার মধ্যে সেটা স্টোর হয়, সেই জুসটাকে বলা হয় বাইল জুস। আমরা পরে দেখবো সেটা বাইল জুস। ঠিক আছে, বাইল জুস কোথায়
স্টোর হয় লিভারে, সরি গল ব্ল্যাডারে স্টোর হয়, সেটা লিভার সিক্রেট করে বাইল জুসটা। নেক্সট আসছে স্টমাকের পর এই যে প্যানক্রিয়াস, দেন আসছে এই যে লার্জ ইন্টেস্টাইন, এই যে মোটা যেটা এটা লার্জ ইন্টেস্টাইন, ঠিক আছে। তার আগে এই যে প্রথমে লার্জ ইন্টেস্টাইনের আগে কিন্তু এখান দিয়ে যে পাইপ থাকে, এই যে এটা স্মল ইন্টেস্টাইন, এইগুলো যে হাত দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে, পেঁচানো অনেক হাইলি কার্ল যেটা, এটা স্মল ইন্টেস্টাইন। এখানে স্মল ইন্টেস্টাইনের এত বড় লম্বা থাকে, এটা 5 to 7 মিটার লম্বা থাকে স্মল ইন্টেস্টাইন। এই যে মোটা যেটা লাস্টে আসবে লার্জ ইন্টেস্টাইন, দেন অ্যানাস থাকবে, এটাকে রেকটামও বলি আমরা, এই জায়গাটাকে রেকটাম। অ্যানাস মানে একদম লাস্ট পার্ট যেটা দিয়ে আমরা মলগুলো বের করে দিই, ঠিক আছে এখানে। এই হচ্ছে, আর তার মধ্যে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সও থাকে এখানে লার্জ ইন্টেস্টাইনের এই পয়েন্টটা, এখানে কিছু ভাইরাস থাকে আর কি, ঠিক আছে, ভাইরাস যেগুলো ডাইজেশনে আনওয়ান্টেড, যেগুলো ফুড ডাইজেস্ট করতে পারেনি স্মল ইন্টেস্টাইন, এগুলো এখানে ডাইজেস্ট যদি থাকে, সলিড ফুড কিছু, সলিড শক্ত কিছু যদি থাকে ফুড আনওয়ান্টেড, মানে যেটা আনডাইজেস্টেড ফুডগুলো, সেইখানে ওই ব্যাকটেরিয়াগুলো, এখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে, এইগুলোকে রিয়েক্ট করে সেটা তরল পদার্থে কনভার্ট করে দেয়, সো দ্যাট এটা ইজিলি বের করে দিতে পারে বডি থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল মেইন ডাইজেস্টিভ ট্র্যাকটা, পুরোভাবে আমি ফিগারের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি এখানে পুরো পয়েন্ট অনুযায়ী। আই হোপ এই ফিগারটা দেওয়ার পর কিছু ক্লিয়ার হয়েছে জিনিসটা। আচ্ছা, নেক্সট হচ্ছে মাউথ, মানে ওই যে এক এক করে পয়েন্টটা আমরা দেখছি, মাউথের মধ্যে কি আছে, বিলকুল হরাইজন্টাল যে ওপেনিংটা, এটি হচ্ছে মাউথ। এই যে এখানে এটা বললাম, এই যে হরাইজন্টাল, এখানে যদি হা করেন আপনি, ওপেনিংটা থাকবে মাউথ, এটা আপার লিপ, অবশ্যই এটা লোয়ার লিপ। তার মধ্যে এই যে মাসেলগুলো থাকে, যে মাসেলগুলোর নাম হচ্ছে অরবিকিউলারিস ওরিস, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি আসতে পারে মনে রাখতে পারেন। লিডস ইনটু দ্য বাক্কাল ক্যাভিটি, মানে মাউথের মধ্যে দিয়ে আমরা কি হরাইজন্টাল ওপেনিং থাকে, দেন গিয়ে বাক্কাল ক্যাভিটিতে পৌঁছাই, ইম্পর্টেন্ট। বাক্কাল ক্যাভিটি হচ্ছে দ্য লার্জ স্পেসটা, হরাইজন্টাল ওপেনিং যেটা হা করে আমরা, যেটা ওই দাঁতের ভিতরে যেগুলো, ভিতরে মানে যাদের মুখের ভিতরে যে স্পেসটা, সেটাই বাক্কাল ক্যাভিটি, ক্যাভিটি মানে স্পেসে বলা হয়, গর্ত, স্পেস এমন টাইপের। তো লার্জ স্পেস। এখন ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বাক্কাল ক্যাভিটির মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট ডাইজেশন স্টার্ট হয়। আপনি যে চিবিয়ে খান, যে ভাত খাই আমরা, আলু, যে কার্বোহাইড্রেট জাতীয় ফুডগুলো যত চিবিয়ে খাবেন মুখে গহ্বরের মধ্যে, তত বেশি ডাইজেশন হবে। তার মধ্যে ম্যাক্সিমাম 30% ডাইজেশন কিন্তু মুখের মধ্যে হয়ে যায়। তো কোয়েশ্চেন এটা 2016-এ সায়েন্স পেপার 2-র মধ্যে এসেছিল, মোস্ট প্রবাবলি 16-এ এসেছিল, যে ডাইজেশন কোথায় স্টার্ট হয়, দ্য আনসার ইজ বাক্কাল ক্যাভিটি, ঠিক আছে। তো আমাদের 30% ডাইজেশন কিন্তু কার্বোহাইড্রেটের বাক্কাল ক্যাভিটিতে হয়ে যায়, ঠিক আছে, মুখের মধ্যে হয়ে যায়। সেই জন্য বলতে হয় যে, বলে যে চিবিয়ে খাওয়া উচিত সব খাবারগুলাই, রাইট। দেন গিয়ে নেক্সট আছে টিথ, বাক্কাল ক্যাভিটির মধ্যে দাঁত আছে আমাদের। তো স্টাডি অফ টিথকে বলা হয় যে ব্রাঞ্চটা, সেটাকে বলে ওডোন্টোলজি। টিথ কী দিয়ে তৈরি, ক্যালসিয়াম ফসফেট দিয়ে টিথ তৈরি হয়। এটাও একবার এসেছিলো পরীক্ষার মধ্যে, সিটেটও আসে কিন্তু সে এক্সামগুলো। আমি নিজে 3 টাইমস সিটেট কোয়ালিফাই করেছি, ঠিক আছে, 3 টাইমস। লাস্ট আমি 2021-এ দিয়েছিলাম, প্রথমবার 2019-এ দিয়েছিলাম, প্রথমবারই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছিলাম, ঠিক আছে। তো এই সিটেটে কিন্তু এইসব কোয়েশ্চেনগুলো আসে, রাইট। বাকি যারা সিটেট দিবেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যদি দিবেন তাহলে আমি সিস্টেমেটিক্যালি সবগুলো ভিডিও আনবো সিটেটের, অ্যাটলিস্ট সব টপিকগুলো থেকে, সব সাবজেক্ট থেকে সিস্টেমেটিক্যালি আমি বিষয়গুলো, ভিডিওগুলো এক্সপ্লেইন করবো সিস্টেমেটিক প্রসেসের মাধ্যমে, সব থিওরিগুলো, ঠিক আছে। কেউ যদি এমন থাকেন যে বলতে পারেন আমাকে কমেন্ট সেকশনে। আমি নিজে পিজিটি ফিজিক্স টিচার, লেট মি টেল ইউ অল, ঠিক আছে, ওকে। পিজিটি ফিজিক্স, আচ্ছা, মেড আপ অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফেট দিয়ে সেটা তৈরি হয়। নাও এনামেল, দাঁতের যে দাঁত, ঠিক আছে, আমি এটা দাঁতের প্রকারভেদ আছে ফাংশন অনুযায়ী, মানে দাঁতের কাজ অনুযায়ী 4টে ভাগে ভাগ করা হয়েছে দাঁতকে, ঠিক আছে। তার মধ্যে আমি যে দাঁতটা নিলাম সেটা একটা মোলার বা প্রিমোলার বলতে পারেন আপনি, ঠিক আছে, এমন শেপে থাকে, যেটা একদম লাস্টে আমাদের থাকে দাঁতটা। তো এটা দিয়ে বোঝানোর মেন হচ্ছে যে ইজি হবে বোঝাতে, যে লাস্টের পার্টটা যদি আপনি দেখেন, যে একদম উপরের পার্টটা, এটা হচ্ছে এই যে উপরের পার্টটা এমনভাবে শেপটা থাকে, এই যে উপরের পার্টটা হচ্ছে এনামেল বলা হয়। দিস ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি, সবচেয়ে শক্ত সাবস্টেন্স আমাদের বডির মধ্যে, সেটা এনামেল, সেই পার্টটাকে এনামেল বলা হয়। তো এনামেল হচ্ছে কি, দিস ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি, ঠিক আছে। এই হচ্ছে ডিটেল স্ট্রাকচার দাঁতের, আপনি দেখতে পারেন, এগুলো হচ্ছে মাংস, গামস,
ঠিক আছে, এমনভাবে থাকে, একটু ঢুকানো থাকে, এগুলো সকেট বলা হয়। ঠিক আছে, তো নাম আমি বলে দিলাম। এই যে এটা ড্যান্টাইন, এই যে ভিতরে এই জিনিসটা ফিগারটা দেখে আমি দিলাম যাতে আইডিয়া হয়, আপনার ইজিলি বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো ড্যান্টাইন। সিমেন্টাম কি, যে সিমেন্টাম হচ্ছে কভারিং, লাস্টের কভারিং যে থাকে, যে ড্যান্টাইনটাকে কভার করে সেটা। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এনামেল, রাইট? বাকি পয়েন্টগুলো আপনি দেখে নেবেন। ওকে, দাঁত কমপ্লিট হয়েছে। নেক্সট হচ্ছে এই যে টাইপস অফ টিথ কে কী। মেইনলি ফার্স্ট টাইপস অফ টিথের মধ্যে আমি বলতে পারি সেটাকে 2 নাম্বার দিবেন আর এটাকে 1 নাম্বার। টাইপস অফ টিথের মধ্যে প্রথম যেটা, ফার্স্ট ইজ টেম্পারারি, 2 টাইপ অফ টিথ অন দ্য বেসিস অফ দ্য টাইম বা এজ যদি আমি বলি। এটা হচ্ছে টেম্পারারি টিথ, এটাকে ডিসেডিয়াস টিথ বা মিল্ক টিথ বা বেবি টিথও বলা হয়। এগুলাকে যে বলে না যে বেবি টিথ হয়েছে, যে কাদের হয়, বেবি টিথের সংখ্যা হচ্ছে 20টা নাম্বারে। কোন সময় হবে, যদি বাচ্চার 6 থেকে 24 মান্থসের মধ্যে থাকে তাহলে বেবি টিথ দেখা যায়। আর বেবি টিথ একবার হয়ে কিন্তু পড়ে যায় পরে, ঠিক আছে, পরে গিয়ে আবার তৈরি হবে যে সেটা হবে পার্মানেন্ট টিথ, বুঝতে পারছেন। আর 24 মান্থ 24 মান্থস, 2 বছরের পরে যদি দাঁত পড়ে যায় বা এমন কি হয়ে যায়, একবার ভেঙে পড়ার পরে আবার যদি একবার যদি ভেঙে যায় দাঁত ছোটো বাচ্চা, দেন উঠেছে আবার ভেঙে গেছে, তাহলে কিন্তু আর হবে না, এখানে দাঁত ওঠে না। মিনিং হচ্ছে যে ওর যে একবার দাঁত উঠেছিল ভেঙে, তার ওই যে মিল্ক টিথটা ভেঙে গেছিলো, তখন পার্মানেন্ট টিথ উঠেছিল, আর এটাও ভেঙে গেছে, তখন আর উঠবে না কিন্তু। ঠিক আছে, তো এটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে টেম্পারারি টিথ যেটা, সেটাকে ডিসিডিয়াস টিথ বলা হয়, এটা সাইন্টিফিক ওয়ার্ড। মিল্ক টিথ অথবা বেবি টিথ বলা হয়। তার কোন যে হয় 6 থেকে 24 মান্থসে যদি থাকে বেবি, এই এজ রেঞ্জের মধ্যে এই দাঁতগুলো দেখা যায়। বাকি সংখ্যায় কয়টা থাকে, 20টা থাকে। দেন আফটার 24 মান্থস 32টা দাঁত যেটা হয় সেটা হবে পার্মানেন্ট টিথ। ঠিক আছে, এমন না যে আফটার 3 বছর হয়ে গেলে 32টা হয়ে যাবে, এমন না, আফটার 20 মান্থস সেটা ওই যে পার্মানেন্ট টিথ উঠতে শুরু করে। ঠিক, ওকে। নাও অন দ্য বেসিস অফ দ্য ফাংশন দের ইজ এ 4 কাইন্ড অফ টিথ, যেটা আমি একটু আগে বললাম। ফাংশনের বেসিসে মেইনলি কাজ কি, তার কাজের বেসিসে 4 টাইপের দাঁত থাকে। ফার্স্ট ইজ ইনসেসার্স, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসেসার হচ্ছে যেটা কাটিং, আপনার কাটার জন্য ইউজ করা হয়। মিনিং এই যে একদম প্রথম এই যে এগুলা, এটা যদি আপনি দেখেন দাঁতের এটা এঁকেছে এমনভাবে, এই যে 1 2 3 4 উপরে যেটা 4টা, নিচে 4টা, 8টা থাকবে, এই যে এগুলা কাটার জন্য কিছু ইনসেসার। নেক্সট হচ্ছে এই যে বাঘের মতো যে দাঁতগুলো থাকবে, এটা বলা হয় ক্যানাইন। বাঘেরও দেখবেন ক্যানাইনই আছে এমনভাবে, টিয়ারিং, কিছু একটা ছিঁড়া, মাংস টাংস কিছু ছিঁড়বেন, তো এখান থেকে আপনি ছিঁড়ার জন্য সেটা ইউজ হয় ক্যানাইনটা। নেক্সট হচ্ছে এগুলা ক্যানাইনের পরে প্রিমোলার, দেন মোলার। তো প্রিমোলার মোলার দুটোটাই চিউইং আর গ্রাইন্ডিংয়ের জন্য ইউজ হয়। যেমন এই যে হার্বিভোর যারা ঘাস খায়, যেমন গরু, ছাগল, তাদের কিন্তু মোলার আছে। ঠিক আছে, এগুলা নাই কিন্তু তাদের মধ্যে দাঁত দেখবেন, বা ক্যানান নাই। ক্যানাইন তাদেরই থাকবে যারা মাংস খায়। তো আমাদের হিউম্যানের মধ্যে 4টা দাঁত আছে। দ্যাট মিনস আমরা এমনভাবে নেচার আমাদের বানিয়েছে যে আমরা দাঁতকে স্টাডি করে আপনি কিন্তু সব কিছু বলতে পারবেন একটা প্রাণীর। তো আমাদের এমনভাবেই নেচার বানিয়েছে আমাদেরকে যে আমরা সব কিছু খেতে পারবো, মাংস, তারপরে শাকাশি, সব কিছু খেতে পারবো। বুঝতে পারছেন কথাটা? কারণ আমাদের দাঁতের স্ট্রাকচারই বলছে এমনভাবে, নেচারই আমাদের এমন বানিয়েছে, রাইট? ওকে, তো নেক্সট হচ্ছে ফর চাইল্ড, এটা মনে রাখবেন, ফর চাইল্ড দ্যার ইজ নো প্রিমোলার। এই যে বেবির যে এই যে রেঞ্জের মধ্যে, মিল্ক টিথের মধ্যে কিন্তু প্রিমোলার থাকে না, এই যেগুলো। ঠিক আছে, তো ডাইফিউডন্ট টার্ম হচ্ছে এই যে শেপটাকে বলা হয়, ক্যানাইন উপরেও থাকে নিচেও থাকে। এই যে ডাই 2, বুঝতে পারছেন, যে এই যে শেপটা উপরেও আছে নিচেও আছে আমাদের দাঁতের, এই যে শেপটাকে এটা বলা হয় আর কি ডাইফাইওডন্ট, এটাকে বলা। চাইল্ডের জন্য থার্ড প্রিমোলার, এখন চাইল্ড বা নর্মালের জন্য থার্ড যে প্রিমোলারটা থাকে, থার্ড নাম্বারে 1 2 3 থার্ড নাম্বারে যে প্রিমোলারটা থাকে, এটা
17 থেকে 27 বছর রেঞ্জেই সেটা ওঠে, কিন্তু অনেকে দেখবেন 25 বছর হয়ে গেছে, কলেজে উঠছে বা কলেজ শেষ, তখন দাঁত ওই যে বলে না আক্কেল দাঁত উঠছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওই যে থার্ড মোলার দাঁতটা একদম লাস্টের যে দাঁতগুলা, যে লাস্টের থার্ড মোলার দাঁত সেটা উঠছে, তো এই সময় সেটা ওঠে। ঠিক আছে, এখন দাঁতের যে কয়টা সংখ্যা আছে, উপরে একটা নিচে একটা, ঠিক আছে, এটার জন্য টার্ম আছে স্পেশাল বললাম এখন। তো এটা কয়টা সংখ্যা আছে সেটা মনে রাখার একটা ফর্মুলা আছে, বুঝতে পারছেন। ইনফ্যান্টস যারা বেবি আছে, যে 6 থেকে 24 মান্থের মধ্যে যারা আছে, তাদের জন্য হচ্ছে উপরে যেমন ইয়ে থাকার কারণ ইয়ে হচ্ছে, যেটা ফর্মুলা হচ্ছে 2102 মানে উপরে যেটা থাকবে নিচেও সেম থাকবে, রাইট। ওই যে এটা, দ্যাট মিন্স প্রথমটাই যে ইনসেসার্স, ক্যানাইন, প্রিমোলার, মোলার, চারটা যে দাঁত আছে, এই অনুযায়ী ফর্মুলা ভাগ করা হয়েছে আর কি। ঠিক আছে, এখানে আপনি দেখতে পারেন সেভাবে অ্যাডাল্টের ওই যে থার্ড প্রিমোলারটা, এটা যে নো প্রিমোলার চাইল্ডের জন্য এখানে 0 দিয়েছি, কারণ হচ্ছে প্রিমোলার নাই চাইল্ডের, এইটা প্রিমোলার আর কি। ঠিক আছে, আর অ্যাডাল্টের উপরে 2টা প্রিমোলার, নিচে 2টা প্রিমোলার থাকে, এমন করে 4টা 32টা আপনি দেখতে পারেন। ঠিক আছে, ওকে। 4 মানে হচ্ছে এই যে 1টা 2টা 3টা 4টা এমনভাবে ভাগ করা হয়েছে আর কি। হ্যাঁ, মাঝখানে আপনি যদি দেখেন যে দাঁতের এই যে একদম এইটা হচ্ছে মিডল, কিন্তু এই যে এইভাবে এখানে যতটা সংখ্যা এখানে ততটাই থাকবে, সেম এখানে ততটা, সেম এখানে ততটা থাকবে, এমনভাবে থাকবে। ঠিক আছে, ওকে। তো এখানে আমরা টিথ সম্বন্ধে সব কিছু বেসিক জিনিস আমরা বুঝে নিলাম, যা যা ইম্পর্ট্যান্ট এক্সাম পয়েন্ট অফ ভিউর জন্য সবগুলো ডিসকাস করলাম। নেক্সট হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডস। এখানে আমি একটা পিকচার দিয়েছি, দেখতে পারেন 3 প্রকার স্যালাইভারি গ্ল্যান্ডস আছে। ঠিক আছে, এবং স্যালাইভারি গ্ল্যান্ডসের যে 3টা, 1টা 2টা 3টা, রাইট। তার মধ্যে সবচেয়ে বড় যে স্যালাইভারি গ্ল্যান্ড সেটা হচ্ছে পারোটিড গ্ল্যান্ড। সবচেয়ে যেটা স্যালাইভারি গ্ল্যান্ডসের মধ্যে সবচেয়ে যেটা ছোট থাকবে সেটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস। সাবলিঙ্গুয়ালি যে এটা আমাদের জিহ্বারই নিচে থাকবে, আর একটু পিছনে থাকবে সাবম্যাক্সিলারি গ্ল্যান্ড, এই যে এটাকে সাব ম্যাক্সিলারি গ্ল্যান্ডস অথবা সাব ম্যান্ডিবুলার গ্ল্যান্ডসও বলা হয়, সেম নাম। ঠিক, তো 3 প্রকার গ্ল্যান্ড আছে। তার আগে স্যালাইভারি গ্ল্যান্ডসের বেসিক কিছু জিনিস আমি বলছি। স্যালাইভারি গ্ল্যান্ডস কী করে, সিক্রেট ভিসকাস ফ্লুইড। ভিসকাস মানে খুব আঠা জাতীয় ফ্লুইড সে সিক্রেট করে এখান থেকে। যখন আপনি ফুড নেবেন, নেওয়ার পর এখানে যখন চাবাবেন, এখান থেকে এই যে ভিসকাস ফ্লুইডগুলো আসবে, ফুডের সঙ্গে মিক্স আপ হবে। এই ভিসকাস ফ্লুইডের মধ্যে কী থাকে, স্যালাইভা, একটা আঠা জাতীয় ফ্লুইড থাকবে, লিকুইড থাকবে, যেটার মধ্যে 98% থাকবে ওয়াটার, মনে রাখবেন। আর সেটা অ্যাসিডিক নেচারের হয়, অ্যাসিড হয় কত 6.8, তার পিএইচ থাকে, এটা ইট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর পার ডেতে 1.5 লিটার পার ডে স্যালাইভা এই গ্ল্যান্ডগুলো থেকে বের হয়, পার ডেতে 1.5 লিটার। ঠিক আছে, কী করে স্যালাইভারি গ্ল্যান্ডস থেকে যে বললাম, এই স্যালাইভারি গ্ল্যান্ডসে থাকে অ্যামাইলাইজ নামে একটা কেমিক্যাল, একটা এনজাইম। অ্যামাইলেজ একটা এনজাইম থাকে, যেটা স্টার্চকে ব্রেকডাউন করে, ডাইজেস্ট করে মল্টেজে কনভার্ট করে, বুঝতে পারছেন। এই যে বললাম আমি স্যালাইভারি গ্ল্যান্ডসে মুখের মধ্যে আমি যখন নিলাম, ওই যে অ্যানাবলিজম ক্যাটাবলিজম বলেছে যে মিক্সিং আপ, যখনই ফুড এখানে না হয় তখন আপনি চিবাতে শুরু করেন, চিবানোর পর তখন কি করে, এখান থেকে স্যালাইভারি গ্ল্যান্ডস থেকে স্যালাইভা আসলো, স্যালাইভার মধ্যে থাকে অ্যামাইলেজ নামক একটা এনজাইম। এই এনজাইমটা কি করে, যে ফুডটা আপনি নিয়েছেন এটার মধ্যে যদি কার্বোহাইড্রেট থাকে, স্টার্চ থাকে, স্পেসিফিক্যালি কার্বোহাইড্রেট 3 রকমের আছে, একটু পরেই বলছি। তার মধ্যে স্টার্চ একটা টাইপ কার্বোহাইড্রেট, পলিস্যাকারাইড বলা হয় এটাকে। ঠিক আছে, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, 3 রকম স্টার্চ, তার মধ্যে 3 রকম কার্বোহাইড্রেট, তার মধ্যে স্টার্চটা পলিস্যাকারাইড। এই স্টার্চটাকে মল্টেজে কনভার্ট করে, ডাইস্যাকারাইডে কনভার্ট করে, ব্রেকডাউন করেছে। ঠিক আছে, তো ফার্স্ট ডাইজেশন এখান থেকে শুরু হয়, কমপ্লিট ব্রেকডাউন হয়নি কিন্তু এখনও, কিন্তু স্টার্ট হয়ে গেছে। ঠিক, তো অ্যামাইলেজ এখানে আসতে পারে। অ্যামাইলেজ একটা কি এনজাইম, দিস ইজ এ এনজাইম। কোথায় থাকে, স্যালাইভারি গ্ল্যান্ডস দ্বারা স্বীকৃত স্যালাইভার মধ্যে থাকে। ঠিক আছে, স্যালাইভার মধ্যে কোন এনজাইম থাকে, অ্যামাইলেজ। অ্যামাইলেজ কী করে,
কার্বোহাইড্রেটটাকে ডাইজেস্ট করে, প্রোটিন না কিন্তু। ওকে, আচ্ছা, এই ইম্পর্টেন্ট পয়েন্ট, আই হোপ সো ইট ইজ ক্লিয়ার টু ইউ অল। নাও এটার মধ্যে যে স্যালাইভারি গ্ল্যান্ডসের মধ্যে, সরি স্যালাইভার মধ্যে, স্যালাইভারি গ্ল্যান্ডস থেকে যে স্যালাইভা বের হয়, স্যালাইভার মধ্যে আরেকটা স্পেশাল টাইপের এনজাইম থাকে, যেটা হচ্ছে লাইসোজাইম বলা হয় এটাকে। লাইসোজাইম কী করে, ফুডের মধ্যে যদি কিছু ব্যাকটেরিয়া জাতীয় কিছু থাকে, এই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে। তো অ্যান্টিব্যাকটেরিয়াল এনজাইম থাকে লাইসোজাইম, ঠিক আছে। তো স্যালাইভ্যাক্টরটা 3টা পেয়ার আছে, মানে ওই যে এটা পেয়ার বলতে এখানে দুইটা 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 এমন করে, ঠিক আছে। এখানে 3টা জিনিস আছে, এখানে 3টা, তার মধ্যে নাম বলে দিলাম আমি। পার ওটেড নামটা কোথায় থেকে এসেছিল, গ্রিক ওয়ার্ড পার প্লাস ওটেড। পার মানে নিয়ার, ওটেড মানে এয়ার, মানে কানের কাছে। এই যে দেখেন এখানেই আমাদের কান আছে না, তো কানের কাছে যে গ্ল্যান্ডটা, এটা পার ওটেড গ্ল্যান্ড বলা হয়, লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড। বাকি দুইটা স্যালাইভারি গ্ল্যান্ডস মধ্যে স্মলেস্টটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডস। এই পয়েন্টগুলো আপনি দেখবেন, ইম্পর্ট্যান্ট। এখন আমি ডিসকাস করে দিয়েছি, আশা করি ফটোটার মাধ্যমে আপনি ক্লিয়ারলি বুঝেছেন। নেক্সট হচ্ছে টাং, জিব্বা। জিব্বা কি একটা মাস্কুলার সেন্সরি অর্গান, মানে সেন্সেস থাকে, এই যে জিব্বা, ঠিক আছে। যেমন জিব্বার শেপের মধ্যে সেন্সেস থাকে, কিন্তু কি সেন্স করার জন্য জিব্বা কী করে, আবার মিক্সিং দ্য ফুড উইথ স্যালাইভা। ওই যে জিব্বা লাড়িয়ে কিন্তু ফুডটা যখন আপনি চিবিয়ে খাবেন, তখন জিব্বা কী করে, ফুডটাকে লাড়িয়ে সেটা স্যালাইভার সাথে মিক্সড করে, ঠিক আছে। তো এখানে আরেকটা টার্ম আছে, এটা একটু পরেই বলছি আমি, এখানে বলেছি আমি। ওয়েট, কী করে ফুডটা যখন আপনি স্যালাইভার সাথে মিক্সড হয়, মিক্সড কী করে, জিব্বা মিক্স করে, এই যে জিনিসটাকে, এটাকে বলা বোলাস, বোলাস, ঠিক আছে, এটাকে বলা হয় বোলাস। এই যে ম্যাস্টিকেটেড ফুড মানে চুইং ফুড, যেমন ফুডটা যখন স্যালাইভার সাথে মিক্সড হয়ে যে একটা তৈরি হয়, জিনিসটাকে বোলাস বলা হয় আর কি, রুলড বাই দ্য টাং। এই বোলাসটা কি টাং কী করে, রুল করে দেন ইসোফেগাসের মাধ্যমে স্টমাকে নিয়ে পৌঁছায়, ঠিক আছে। তো এখন টেস্ট বার্ড আছে আমাদের টাঙের মধ্যে, জিহ্বার মধ্যে বিভিন্ন টেস্ট, কারণ সেন্সাস আছে না, বিভিন্ন ধরনের টেস্ট, মিষ্টি নাকি টক নাকি তেতো, এগুলা টেস্ট করার জন্য ইউজ হয় টেস্ট বার্ড, রাইট। তো টেস্ট বার্ডের স্থান কি কোথায় আছে, কোথায় সুইট, কোথায় বিটার, কোথায় সল্টি, সেটা হচ্ছে এটা দেখেন, এটা হচ্ছে টাং। একদম প্রথমে যেটা থাকে টেস্ট বার্ড, এখানে সুইট থাকে। তো আপনি যদি মিষ্টি জাতীয় কিছু টেস্ট করতে চান, তাহলে এখানেই আপনি লাগাতে হবে, ঠিক আছে। সল্টি এই জায়গার মধ্যে থাকে, ট্যাঞ্জি এই জায়গার মধ্যে থাকে, বিটার টেস্ট, বিটার তিতা যেগুলো থাকে একদম লাস্টে থাকবে, ঠিক আছে। তো ট্যাঞ্জোর রিসেপ্টার্স, ট্যাঞ্জি মানে হচ্ছে যে ঝাল লাগে, যে ঝাল, এই যে এখানে জিহ্বার এই জায়গার আমাদের ট্যাঞ্জোর রিসেপ্টার্স থাকে আর কি, কিছু জিনিস যে ঝাল আমরা ফিল করি, হ্যাঁ, সেগুলোকে বার্নিং সেন্সেশন যে ইউজ হয়, তো এই এখানে সেন্সেস আছে এগুলোর জন্য, সেটা আমরা ফিল করি, রাইট। তো বোলাস আমি বলে দিলাম, ফুডটা যখন স্যালাইভার সাথে মিক্সড হয়ে যে তৈরি হয়, মিক্সড একটা ফুড, ম্যাস্টিকেটেড ফুডও বলা হয় সেটাকে বলা হয় বোলাস, রাইট। তো ফেরিংস হচ্ছে যে আমি একটু আগে দেখিয়েছিলাম যে গলার জায়গাটা আপনি বলতে পারেন, ফেরিংস হচ্ছে যে এই জায়গাটা একদম ওপেনিংটা, মানে বাক্কাল ক্যাভিটির পর আর ইসোফেগাসের একদম শুরুয়াতে যেটা ওপেনিং, সেটাকে ফেরিংস বলা হয়। দিস ইজ দ্য ওপেনিং অফ দ্য ইসোফেগাস, ইউ ক্যান সে, রাইট। তো ফ্যারিংসটা হচ্ছে যে মেমব্রেন লাইন ক্যাভিটি বিহাইন্ড দ্য নোজ অ্যান্ড মাউথ পজিশন, যেটা বললাম, পাথওয়ে ফর দ্য মুভমেন্ট অফ ফুড ফ্রম মাউথ টু ইসোফেগাস। এই যে বললাম মাউথ থেকে ইসোফেগাসে যখন যাবে, এই যে এটা হচ্ছে মাউথ থেকে ইসোফেগাসে যখন যাবে, এই যে ওপেনিংটা, সেটা হচ্ছে ফ্যারিংস, রাইট। নেক্সট হচ্ছে ফুড পাইপ, যে ইসোফেগাসটা, এই যে ফুড পাইপ, ঠিক আছে, এটাকে ফুড পাইপ বলা। এটা লেন্থ যে এটা হচ্ছে 22 সেন্টিমিটার, ঠিক। আর এটা কী করে, ফুডটাকে নিয়ে যায় ফেরিংস থেকে বা মাউথ থেকে স্টমাক পর্যন্ত। কীভাবে নিয়ে যায়, এখানে যে ইসোফেগাসটা এমনভাবে আছে, যে এমনভাবে থাকে এই যে স্টমাক, এটা ঠিক আছে, এখানে কিন্তু এমনভাবে ওয়েভ লাইক মুভমেন্ট কন্টিনিউয়াসলি হতে থাকে, বুঝতে পারছেন। আপনি ফুডটা যখন সোয়েল করবেন, গিলে নেবেন, এখানে গিলে নেওয়ার পরে এখানে যখন আসবে, সে কন্টিনিউয়াসলি এমনভাবে ওয়েভ লাইক মুভমেন্ট হয়। এই যে মাসেলের ওয়েভ লাইক মুভমেন্টের কারণে এই ফুডটা কিন্তু সামনের দিকে এগিয়ে দেন স্টমাকে গিয়ে পৌঁছায়। এই যে ওয়েভ লাইক মুভমেন্টটা, তার একটা নাম আছে, সেটাকে বলা হয় পেরিস্টালসিস। দিস ইজ কল্ড দ্য ওয়েভ লাইক মুভমেন্ট অফ দ্য মাসেল,
ঠিক রিদমিক কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন অফ দ্য মাসেল, ঠিক আছে, এমনভাবে ওয়েভ লাইক মুভমেন্ট যে হয়, পেরিস্টালসিস, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখবেন। ওকে, তো পেরিস্টালসিস মুভমেন্ট করেই সে একটা ইসোফেগাসটা ফুডটাকে স্টোমাকে নিয়ে পৌঁছায়। তো ফুডটা এখন স্টোমাকে এসেছে। স্টোমাক নিয়ে একটা যে কার্ভ মাসকুলার অর্গান একটা স্টোমাক, ঠিক আছে, কোথায় থাকে? ইসোফেগাস, বিটুইন ইসোফেগাস অ্যান্ড স্মল ইন্টেস্টাইনের বিটুইনে থাকে। স্টোমাকের মধ্যে কি থাকে? গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস ইন দ্য ইনার ওয়াল, গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস থাকে। আর গ্ল্যান্ড কি করে? কিছু একটা জিনিস সিক্রিট করে, কি এনজাইম সিক্রিট করবে বা জুস সিক্রিট করবে, বুঝতে পারছেন? গ্ল্যান্ড। তো গ্যাস্ট্রিক গ্ল্যান্ডটা কী করে? গ্যাস্ট্রিক জুসেস সিক্রিট করবে, গ্যাস্ট্রিক জুস, ঠিক। একই জুসের মধ্যে কী থাকবে? এনজাইম কিছু, রাইট, লিকুইড থাকবে, এনজাইম থাকবে। তো এটা কালারলেস হয়, হাইলি অ্যাসিডিক হয় স্টোমাকের মধ্যে। আর স্টোমাকের মধ্যে কী থাকে? HCl থাকে, এই যে বললাম, কোথায়? গ্যাস্ট্রিক জুসের মধ্যে HCl অ্যাসিড থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যাটের মধ্যে থাকে, মনে রাখবেন, হ্যাঁ। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড আর পাশাপাশি এনজাইম থাকে। ওকে, এনজাইমের মধ্যে দুই রকম জিনিস থাকে, কি কি? একটা হচ্ছে রেনিন, রেনিন মানে বাচ্চাদের থাকে, এটা খুব ইম্পর্ট্যান্ট, আমি এখন ডিসকাস করব। আর অ্যাডাল্টের থাকে প্যাপসিন, অ্যাডাল্টের রেনিন থাকে না কিন্তু, ঠিক আছে কথাটা। আর ইনফ্যান্টসদের, বাচ্চাদেরও কিন্তু প্যাপসিন এই এনজাইমটা থাকে না গ্যাস্ট্রিক জুসের মধ্যে। এখন আমি একটা বলছি, বাচ্চা যখন ছোটো বাচ্চা, একদম ছোটো বাচ্চা, যখন দুধ খাওয়ানো হয়, আপনি দুধ খাওয়ানোর পরে যদি ওকে কুলে নেন বা একটু পেট ইয়ে করে নাড়াচাড়া করেন, তাহলে সে কিন্তু বমি করে দেয়, দেখেছেন হয়তো। বমি করার পরে যে বেরিয়ে আসে মুখ থেকে দুধ যে খেয়েছে সে, এটা দেখবেন কিছু জমাট বাঁধা দইয়ের মতো থাকে, যদি আপনি লক্ষ্য করেন, দেখেছেন মোস্ট প্রবাবলি। এই যে দইয়ের মতো থাকার কারণ হচ্ছে রেনিন। রেনিনটা কী করে? কার্ডলিং অফ মিল্ক প্রোটিন, কেসিন অ্যান্ড ইনক্রিজ ডাইজেশন অফ প্রোটিন। বাচ্চাদের মানে পেপসিনটা রেসপন্সিবল ফর দ্য ডাইজেশন অফ প্রোটিন, মনে রাখবেন, ডাইজেশন অফ প্রোটিন কে করে? অ্যামাইলেজ হচ্ছে, অ্যামাইলেজ কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করে, আর প্রোটিনকে ডাইজেস্ট করে পেপসিন, পি দিয়ে প্রোটিন, পি দিয়ে পেপসিন। কিন্তু বাচ্চাদের মধ্যে পেপসিন থাকে না, বাচ্চাদের পেটে থাকে রেনাইন। তো রেনাইনটি, দিস ইজ দ্য কজেস অফ কার্ডলিং অফ মিল্ক, যেটা বললাম যে মিল্কটার কার্ডলিং করে দেয়, দইয়ের মতো শেপ করে দেয়, সো দ্যাট দুধের মধ্যে যে প্রোটিনটা আছে সেটা ডাইজেস্ট হওয়া শুরু করে, রাইট। দিস ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এমনভাবে আসতে পারে। আই হোপ ইট ইজ ক্লিয়ার। এখন আরেকটা ওয়ার্ড আছে দেখবেন, একটা হচ্ছে রেনিন, একটা রেনাইন, ঠিক আছে। এই যে এই রেনাইন কিন্তু এটা কিন্তু হরমোন সিক্রেটেড বাই কিডনি, এটা হরমোন, এটা দিয়ে কনফিউজড হবেন না, অনেক সময় অপশান থাকতে পারে। এটা কিন্তু প্রোটিন ডাইজেস্ট করে বাচ্চাদের, ঠিক আছে না। প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম, যেটা আমি একটু আগে বললাম, সেটা হচ্ছে কি পেপসিন, রাইট। তো পেটের মধ্যে আরও কী থাকে? মিউকাস, একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে ইনার ওয়ালের মধ্যে, এই যে যেমন থুলির মতো শেপটা যে থাকে, এটা কি? এটা স্টোমাকের ভিতরে যে ইনার ওয়ালে কি থাকে? মিউকাস, একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে, সো দ্যাট ওই যে অ্যাসিডটা বের হয় এখান থেকে, এই অ্যাসিড খুব অ্যাসিডিক, অনেক পাওয়া মানে স্ট্রেংথ বেশি থাকে অ্যাসিডের, ঠিক আছে। তো এটা নতুবা তো আমাদের স্কিনগুলোকে খুব ক্ষয় করে দেবে না, সেটা থেকে রক্ষা করে মিউকাস। তো মিউকাস খুব ইম্পর্ট্যান্ট। মানুষের পেটে আলসার হয় না, আলসার মানে হচ্ছে এই মিউকাস লেয়ারটা ক্ষত হয়ে গেছে। তো এটা সঠিক অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে, আদারওয়াইজ পরে ডেঞ্জারাস হয় যদি আলসার ভালো না হয় কিন্তু, ঠিক আছে। তো এই হচ্ছে মেইন আর কি, মানে মিউকাস লেয়ারটা ক্ষত হয়ে যাওয়াটাকে আলসার বলা হয়। এখন এখানে পেটের মধ্যে কি হয়? বুলাস, মনে আছে বুলাসটা কী ছিল? ওই যে স্যালাইভা প্লাস ফুড মুখগহ্বরে, ঠিক আছে, মুখের মধ্যে যখন স্যালাইভা ফুড মিক্সড করে যেটা তৈরি হয়েছে সেটা বুলাস ছিল, রাইট। এখানে বুলাসটা কিসে এসেছে? স্টোমাকে। বুলাসটা স্টোমাকে আসার পর স্টোমাকে কী হয়েছে? আরও প্রোটিনের 50% ডাইজেশন হয়েছে, আমি বলে দিই আপনাকে, প্রোটিন ডাইজেশন হয়েছে, এখানে লক্ষ্য করতে পারেন। অ্যামাইলেজ কিছু নাই স্টোমাকের মধ্যে, মানে কার্বোহাইড্রেট কিন্তু স্টোমাকে ডাইজেস্ট হয় না, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, রাইট। স্টোমাকের মধ্যে কি ডাইজেস্ট হয়? প্রোটিন। তো প্রোটিন ডাইজেশন স্টার্টে হয় স্টোমাকে, রাইট। তো বোলাসটা কি করে? 50% প্রোটিনটাকে ডাইজেস্ট করে দেয় পেটের মধ্যে, সেটাকে বলা হয় সেমি ডাইজেস্টেড ফুড
এটার নাম আছে, এটাকে কাইম বলা হয়, CHYMA, কাইম। কাইম ইট ইজ দ্য সেমি ডাইজেস্টিভ ফুড ইন দ্য স্টমাক। ঠিক না, এখন কাইমটা স্টমাক থেকে, কাইমটা কি হয়, থ্রো পাইলোরাস মানে ওপেনিং অফ দ্য স্মল ইন্টেস্টাইন সেটা পৌঁছায়, স্টমাক থেকে স্মল ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন লাস্টে। ঠিক, পাইলোরাস মানে যে ওপেনিং অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন। তো এখন আসবো আমরা স্মল ইন্টেস্টাইন, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট পার্ট। স্মল ইন্টেস্টাইনের মধ্যে কি হয়, আলটিমেটলি ডাইজেশন কমপ্লিট হয়, এখানে মনে রাখবেন, এখানে ডাইজেশন হয় কমপ্লিট প্লাস ডাইজেশন কমপ্লিট হয় এখানে, প্লাস অ্যাবজর্পশন অফ ফুড, দুইটা জিনিস হয় স্মল ইন্টেস্টাইনে। ঠিক আছে, তার আগে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী। ইট ইজ দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। আমি বলেছিলাম 5 থেকে 7 মিটার লম্বা হয়, এটা একবার সিটেও এসেছিল। 5 to 7 মিটার লম্বা হয় এলিমেন্টারি ক্যানালটা, সরি স্মল ইন্টেস্টাইন, এলিমেন্টারি ক্যানালের সবচেয়ে লার্জেস্ট পার্ট। যেহেতু এত লম্বা, যেটা 3টা পার্ট আছে স্মল ইন্টেস্টাইনের, একটা ডিউডোনাম, জেজোনাম, ইলিয়াম। ইলিয়াম ইজ দ্য লংগেস্ট পার্ট। ডিউডোনাম একদম শুরুতে, যেটা সি শেপে থাকে। আমি ফিগারের মধ্যে দেখিয়েছিলাম আপনাদের, ওই যে এলিমেন্টারি ক্যানালের ফিগারটার মধ্যে, যে স্মল ইন্টেস্টাইন খুবই কাল পেঁচানো থাকে। আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে একদম এই যে সি কার্ভ শেপটা, এটাকে বলা হয় ডিউডেনাম। ঠিক আছে, এই যে পেঁচানো পার্টটা হাইলি কয়েল, এটা লার্জ ইন্টেস্টাইন পুরোটাই। ঠিক আছে, তার মধ্যে 3টা পার্ট আছে, 3টা পার্টের মধ্যে সেটা আমরা দেখলাম এখন, যে একটা পার্ট হচ্ছে ডিউডেনাম, একটা পার্ট হচ্ছে জেজোনাম, তারপরে ইলিয়াম। তো ডিউডেনাম মানে একদম সি কার্ভ, যেটা নট কয়েল থাকে না, একটা সি শেপের যেটা থাকে, এটাকে ডিউডেনাম বলা হয়। এখানে কি হয়, রিসিভ বাইল ডাক্ট হচ্ছে মানে যে পাইপ, ডাক্ট হচ্ছে পাইপ বা টিউব। বাইল কোথায় থেকে আসে, লিভার থেকে, মনে এসেছে। লিভার কি করে, বাইল জুস সিক্রেট করে। বাইল জুস কি করে, ডাইজেশন অফ ফুড করে, কোথায়, স্মল ইন্টেস্টাইনে, মনে রাখবেন। ঠিক আছে, তো ওই প্রথমে শুরুতে বলেছিলাম যে গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ডস, তো লিভার একটা গ্ল্যান্ড, এটা ডাইজেশন অফ ফুডে হেল্প করে। ঠিক আছে, তো লিভার থেকে কি বের হয়, বাইল জুস বেরোয়। ঠিক আছে, তো বাইল ডাক্টের মাধ্যমে, সেটা মানে পাইপ আছে এখানে, বাইল জুস আছে, তো পাইপের মাধ্যমে স্মল ইন্টেস্টাইনে এই জুসটা আসে। প্যানক্রিয়াটিক ডাক্ট যুক্ত হয় ডিউডেনামের মধ্যে। ঠিক আছে, এই টিউবটা থেকে, ডাক্ট মানে টিউবটা থেকে প্যানক্রিয়াটিক জুস আসে, এনজাইম আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিউডেনাম। নেক্সট হচ্ছে জেজোনাম, মিডল পার্ট, রেঞ্জ খুব শর্ট। ডিউডেনাম যেটা স্মল ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডস যে বলেছিলাম, এই পার্টের মধ্যে গ্ল্যান্ডগুলো থাকে। এই গ্ল্যান্ডের মধ্যে আমি বলেছি স্মল ইন্টেস্টাইনের মধ্যে কার্বোহাইড্রেট কমপ্লিট ডাইজেশন হয় সবাই। কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সবাই ডাইজেশন হয়। ঠিক আছে, তো কার্বোহাইড্রেট ডাইজেস্ট কি করে, অ্যামাইলেজ জাতীয় জিনিসগুলো। ঠিক আছে, তো অ্যামাইলেজ, তারপরে এই যে একটু আগে ক্যানাইন, পেপসিন যেটি থাকে, পেপসিন থাকে, প্রোটিন ডাইজেশন এগুলোর মাধ্যমে। ঠিক আছে, এখন এই যে এনজাইম, জেজোনামের মধ্যে কী কী এনজাইম থাকে, সুক্রেজ, মল্টেজ, ল্যাকটেজ, লাইপেজ মানে ফ্যাটটাকে ডাইজেস্ট করে, মনে রাখবেন, ফ্যাট ডাইজেশনে কাজে হয় লাইপেজ। তো জেজোনাম স্লাইটলি কয়েলড থাকে। নেক্সট হচ্ছে ইলিয়াম পার্ট, ইট ইজ দ্য লোয়ার পার্ট অ্যান্ড হাইলি কয়েল থাকবে, এটা মনে রাখবেন, হাইলি কয়েল। আর এটা লংগেস্ট পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন, এখানের মধ্যেই থাকে ভিল্লি, মানে ডাইজেশন কমপ্লিট হয় এখানে, আর অ্যাবজর্বও হয়। ভিল্লি মানে হচ্ছে ফিঙ্গার লাইক প্রজেকশন। এটা যদি আমি পাইপটা আঁকি, এমনভাবে মানে মিলিয়ন নাম্বারে এমন ভিল্লি থাকে, এমনভাবে এই পাইপের ভিতরে এমনভাবে ফিঙ্গার লাইক প্রজেকশন। ভিল্লি কী করে, এখান দিয়ে ফুড যায়, তো এই ফুডটাকে ডাইজেস্টেড ফুডটাকে অ্যাবজর্ব করে এখানে যখন যায়, এখানে প্রচুর পরিমাণে ব্লাড সেল থাকে, প্রচুর পরিমাণে ব্লাড সেল এখানে থাকবে। ব্লাড সেল থাকার মানে হচ্ছে হোল থাকবে, ডাইজেস্টেড ফুডটাকে অ্যাবজর্ব করবে সে। ঠিক আছে, দিস ইজ কল দ্য ভিল্লি।
নাম্বার 4 মিলিয়ন এই নাম্বার থাকে বিল্লি, এই ছোটো ছোটো বিল্লি ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো, ঠিক আছে। তো নেক্সট এখন স্মল ইন্টেস্টাইনে যেটা বললাম আমি, বোথ ডাইজেশন অ্যাবজর্পশন দুটোটাই টেক্স প্লেস হয় কিন্তু স্মল ইন্টেস্টাইনের মধ্যে, ঠিক আছে, এটা মনে রাখবেন। তো স্মল ইন্টেস্টাইনের মধ্যে ইন্টেস্টাইনে গ্ল্যান্ড থাকে, গ্ল্যান্ড থেকে জুস বের হয়, সিক্রিট হয়। 3 রকম জুসের মধ্যে 3 রকম এনজাইম থাকে। একটা হচ্ছে অ্যামাইলেটিক এনজাইম, প্রোলেটিয়েটিক এনজাইম, লাইপোলাইটিক এনজাইম। প্রোটিউলাইটিক, এটা হচ্ছে প্রোটিউলাইটিক এনজাইম। অ্যামাইলাইজ মানে হচ্ছে ওই যে বললাম কার্বোহাইড্রেট ডাইজেস্ট হবে, প্রো মানে প্রোটিন, লাইপো মানে লিপিড বা ফ্যাট ডাইজেশন হবে, ঠিক আছে। এটি কিন্তু এনজাইম, এই স্পেসিফিক নিউট্রিয়েন্টগুলোকে ডাইজেস্ট করার রেসপন্সিবিলিটি এই এনজাইমগুলোর। তো এখন মনে আছে আপনার 30% কার্বোহাইড্রেট ডাইজেস্ট কোথায় হয়েছিল? বাক্কাল ক্যাভিটির মধ্যে। আর কত আছে? 70%। তো স্মল ইন্টেস্টাইনের মধ্যে রেস্ট 70% কমপ্লিট ডাইজেশন হয়ে গেল। প্রোটিনটা 50% প্যাটের মধ্যে ডাইজেস্ট হয়েছিল, ফ্যাটটা 50% প্যাটের মধ্যে ডাইজেস্ট হয়েছিল, ঠিক আছে। রেস্ট 50% এখানে কমপ্লিট ডাইজেশন হবে। এই যে এখানে বললাম আমি, ডাইজেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কমপ্লিটেড ইন স্মল ইন্টেস্টাইন, ঠিক আছে। এখন নেক্সট হচ্ছে লিভার। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, গ্ল্যান্ডের মধ্যে লিভার ইজ দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি, ঠিক আছে। এটার ওয়েট 1.2 থেকে 1.5 কেজি হয়, কালার রেডিশ ব্রাউন কালার হয়। এটা এন্ডোডার্মাল ইন অরিজিন, বায়োলজিক্যাল টার্ম এন্ডোডার্মাল ইন অরিজিন, এই পয়েন্টটা মনে রাখবেন। লিভারকে স্টাডি করার যে ব্রাঞ্চটা সেটাকে বলা হয় হেপাটোলজি, ঠিক আছে। ইউনিট অফ লিভার হেপাটোলাইট। ইনফ্লেশন অফ লিভার, হ্যাপাটাইটিস হয় না যে হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, এটা হচ্ছে একটু লিভারজনিত ডিজিজ, রোগ, যেটা ইনফ্লেশন ফুলে যায় আর কি। লিভারের 2টা লোব থাকে, পার্ট থাকে বলতে পারেন, রাইট লোব, লেফট অফ। তার মধ্যে রাইট যে লোবটা থাকবে সেটা একটু বড় থাকবে। লিভারের মধ্যে যে প্রেজেন্ট লিভার নিচে যে থাকে, আমি ওই ফিগারের মধ্যে দেখিয়েছিলাম, আমি আবার দেখিয়ে দিই। লিভারের নিচে একটু নিচেই থাকবে, মানে কভার করা থাকবে, সেটা হচ্ছে এই যে গল ব্ল্যাডার, এই যে গল ব্ল্যাডারটা, সেটা হচ্ছে লিভার পার্টটা, এইটা হচ্ছে গল ব্ল্যাডার। সেটা বাইল জুস, লিভার দ্বারা স্বীকৃত বাইল জুসটা, সেটা হ্যাঁ, লিভার দ্বারা সিক্রিট যে হয়, সিক্রেশন হয় লিভার, যেটা বাইল জুস সিক্রেট করে না, সেটা এই আপনার গল ব্ল্যাডারের মধ্যে সেটা প্রেজেন্ট থাকে, ঠিক আছে। লিভার সেল সিক্রেট যে বাইল, যেটা টেম্পোরারিলি স্টোরড হয় গল ব্ল্যাডারের মধ্যে। বাইল জুসের মধ্যে কি থাকবে? 98% ওয়াটার। তার পিএইচ কত? স্লাইটলি বেসিক হয়, 7.4 থেকে 7.6। কতটা বাইল জুস সিক্রেট হয় ডে বেসিসে? ডেইলি 500 ml থেকে 700 ml বাইল জুস সিক্রেট হয়। বাইল জুসের মধ্যে কী কী থাকে? বাইল সল্ট আর বাইল পিগমেন্ট, এগুলো থাকে। তো এই ছিল মোস্ট ইম্পর্ট্যান্ট যতগুলা পসিবল পয়েন্ট হতে পারে আপনার টেট এক্সামিনেশনের জন্য, আপকামিং এক্সামিনেশনের জন্য, সবগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমি ডিসকাস করলাম। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর কমেন্ট অবশ্যই জানাবেন যদি ভালো লাগা বা কিছু আপনার কনফিউশন যদি থাকে, নেক্সট কিছু ভিডিও যদি আপনার লাগে কোনো টপিকের ওপর, তো মাস্ট কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বিলো। বাকি অল দ্য ভেরি বেস্ট সবাইকে এক্সামের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ পুরো ভিডিওটা দেখার জন্য। আর বাকি টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে প্রত্যেক ভিডিওর, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।